জানি এমন কেউ নেই যে এই মুভি এখনো দেখেনি বা মুভির ব্যাপারে কম বেশি জানে না। তাই হয়তো মুভির ব্যাপারে খুঁটিনাটি বলার দরকার নেই। কতটা আর্ন করেছে, কোন পর্যায়ে গেছে, কতগুলো পুরস্কার পেয়েছে, এই সবগুলো ব্যাপারে আমরা হয়তো জানি। তো শুরুতে আমরা এই মুভিটা এক্সপ্লেন করেছিলাম, কিন্তু অল্প ভিউ হওয়ার পরে ব্লক হয়ে যায়। এই জন্য এতদিন পর আবার মুভিটা আপনাদের সামনে আনলাম, যাতে মজাও পান, একটু নস্টালজিয়াও ফিল হয় আর কি। আর তাছাড়া আপনারা তো জানেন এটা এমন একটা মুভি যেটা বারবার দেখলেও মন ভরবে না। যদিও মুভির কাহিনী আমাদের মাথায় চেপে বসে আছে, বাট তারপরেও আশা করি আবার দেখা যায়। যদি আপনার ভালো লাগে বা সময়টা কাটাতে চান তাহলে দেখুন, আর যদি না দেখে থাকেন তাহলে তো আপনাকে অবশ্যই দেখতে হবে। 3 ঘন্টার মুভি, আর সিনগুলো এতটা চাপানো যে স্কিপ করতে পারিনি, এই জন্য ভিডিওটি লম্বা হতে পারে, প্লিজ ডোন্ট মাইন্ড। মুভির মূল সিন শুরু করার আগে কিছু বেসিক তথ্য আপনাদের এই মুভির ব্যাপারে জানতে হবে। সেটা হলো, মুভির কাহিনী দুজন ফ্রিডম ফাইটার আল্লুরি সীতারাম রাজু এবং কুমারাম ভীমের লাইফের উপর নির্মিত। রাম রাজু অন্ধ্রপ্রদেশের একজন আদিবাসী নেতা, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে নিপুণতার সঙ্গে লড়েছেন, এবং কুমারাম ভীম ছিলেন তেলেঙ্গানার গন্ডম উপজাতির নেতা, যিনি হায়দ্রাবাদের সম্রাট নিজামের বিরুদ্ধে বীরতার সঙ্গে লড়াই করেছেন। দুজন ছিলেন ভিন্ন দুই সময়ের যোদ্ধা। রামরাজুর মৃত্যু হয়েছে 1924 এবং কুমারাম ভীমের মৃত্যু হয়েছে 1940। বাট এরা দুজন যদি এক হয়ে কাজ করত বা যদি দুজন বন্ধু হতো, তাহলে কিভাবে ইংরেজদের হারানো সহজ হতো বা সেই সময়টা কেমন হতো। দুজনকে আগুন পানির সঙ্গে তুলনা করা হয়েছে, আর এটারই একটা রূপ দিতে দুজনকে 1920 সালে নিয়ে এসে কাহিনীটাকে সাজানো হয়েছে। তো এবার আসি মুভির আসল কাহিনীতে। তো মুভির কাহিনীর শুরুটা 3টা আর দিয়ে হবে, যেটার পুরোটা মিলে একটা কাহিনী হবে। প্রথম আর হলো দি স্টোরি। সিন শুরু হয় 1920 সালে আদিলাবাদ জঙ্গলে। এরা হলো গন্ডমবাসী। আমাদের সামনে একটা ফেস আসে, ইনি হলেন মিসেস স্কট, ব্রিটিশ জেনারেলের বউ। এরপর আমরা একটা বাচ্চা মেয়েকে দেখি যে গান গাইতে গাইতে ম্যাডামের হাতে এঁকে দিচ্ছেন। পাড়ার সবাই জাস্ট বসে থেকে দেখছে। একটু পর এন্ট্রি হয় জেনারেল স্কটের, যে অনেকগুলো হরিণ শিকার করে এনেছে। মিসেস স্কট বলে, ওকে শুনছো, এই মেয়েটাকে না আমার খুব ভালো লেগেছে, আমি ওকে নিতে চাই। স্কট বলে ওকে। হুকুম দেয় তার সহকারী এডওয়ার্ডকে। এডওয়ার্ড পকেট থেকে 2টা পয়সা বের করে চটকা দেয় এক মহিলার সামনে। সে পেছনে তাকালে একটা লোক বলে, তোর মেয়ের গান শুনে ওরা হয়তো খুশি হয়েছে, এই জন্য দিয়েছে, রেখে দে। এরপর তারা দেখে যাওয়ার সময় তারা মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। বাচ্চার মাটা কিছুই বুঝতে পারে না, আর দেখতে দেখতে তারা বাচ্চাটাকে গাড়িতে উঠিয়ে ফেলে। তখন সেই লোকটা বলে, আরে ওরা তোর মেয়েকে পয়সা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। বাচ্চার মাটা এবার কষ্টে চিল্লায় ওঠে আর বলে, বাট তারা তাকে নিয়ে যায়। এরপর মাল্লির মা যে কোনো ভাবে দৌড়ে তাদের গাড়ির সামনে যায়, ম্যাডামের কাছে হাত জোর করে, অনুনয় বিনয় করে, বাট সে শোনে না। অবশেষে চাকার সামনে বসে যায় মাল্লির মা। এই সময় একটা ফিরঙ্গি এসে শুট করতে চায় তাকে। এই ফেসটা মনে রাখেন। তো এই হারামি যখনই তাকে শুট করতে যায়, তখন স্কট রেগে গিয়ে বলে, কি করছো? তোমার গানের যে বুলেটটা, এটা আমাদের দেশে বেস্ট কোম্পানিতে তৈরি হয়েছে, এর দাম আছে। এদের মতো এমন লোকদের মেরে বুলেট নষ্ট করো না, যখন তোমার কাজ জাস্ট একটা পাঞ্চ মেরেই হবে। ক্লিয়ার করো রোড। মাল্লির মা জাস্ট হা করে আছে, কারণ সে কিছুই বুঝতে পারছে না এরা কি বলছে। এবার এই হারামজাদা একটা ডালি দিয়ে মেরে দেয় মাল্লির মায়ের মাথায়। চোখের সামনে নিজের মায়ের এই অবস্থা দেখে কোন বাচ্চার কলিজা ফেটে যাবে না। চলে যায় তারা, আর পয়সা হাতে মাল্লির মায়ের নিথর দেহটা পড়ে থাকে মাটিতে। দ্বিতীয় আর, দি ফায়ার। সিন শুরু হয় দিল্লিতে। সব মানুষরা ব্রিটিশদের তাড়াতে তাদের একটা ক্যাম্পকে ঘেরাও করেছে। কাঁটাতারের বেড়াও তাদের থামাতে পারছে না, আর এত লোকের এমন হুঙ্কারে সেখানে থাকা সব গার্ডরা ভয় পেয়ে যায়। বাট একজন স্টিল দাঁড়িয়ে থাকে। লোকজন বাহির থেকে আগুন দিয়ে ভয় দেখায় তাদের, আর এখানেই এন্ট্রি হয় অন অ্যান্ড অনলি, ফুল অ্যান্ড ফাইনাল, দি ব্লুডেড বয়, আমাদের সবার ফেভারিট রামচরণ স্যার, মানে আল্লুরি সীতারাম রাজু। আমরা এনাকে রাম বলে ডাকবো। তো এই ভিড়ের ভিতর থেকে একটা ছেলে পাথর ছুঁড়ে মারে, যেটা গিয়ে স্কটের ছবিতে লেগে যায়। এটা দেখে সেখানকার অফিসার বলে, ধরে আনো ওকে, কেউ ওকে আমার কাছে এনে দাও। বাস, রাম তৈরি হয় বাইরে যেতে, আর এভাবে উড়ে চলে যায় ভিড়ের মধ্যে। এরপর লাঠি দিয়ে সবাইকে মেরে তাড়ানোর চেষ্টা করে, বাট তারাও তাকে ধরে ফেলে। রামের এমন সাহস দেখে তাদের সব লোক হা করে চেয়ে থাকে তার দিকে। রাম তাদের মারছে আর তারাও রামকে মারছে। এরপর একটা লোক পাথর দিয়ে রামের মাথায় মেরে দেয়। এরপর অনেক বাধা পেরিয়ে সবাইকে চিৎ করে নিজে মার খেয়ে অবশেষে সেই ছেলেটাকে অফিসারের সামনে আনে রাম। সেখানে থাকা একটা অফিসার বলে, স্যার আমার তো ভয় লাগছে এইসব দেখে। বাট সেই অফিসারটা বলে, আমার তো একে দেখে ভয় লাগছে। পরের সিনে আমরা দেখি সব সৈন্যদের এক জায়গায় দাঁড় করানো হয়েছে। সেখানে একজন বলছে, আজ তোমাদের মধ্যে থেকে 3 জন স্পেশাল ফোর্সে যাবে। ইনি হলেন রামের চাচা, যে রামকে অনেক হেল্প করে বা এখানে এনেছে হয়তো। এরপর যখন প্রথম জনের নাম বলা হয়, আমরা দেখি রামের চেহারা কেন জানি মলিন হয়ে যাচ্ছে। এরপর বাকি 2 জনকেও বাছাই করা হয়, বাট রামকে সিলেক্ট করা হয় না। সবাই চলে যায়, বাট আমরা দেখি রাম এই দিকে দেখছে আর রাগে আগুন হয়ে যাচ্ছে। তারপর আমরা দেখি যে বেচারা নিজের রাগকে থামাতে পারছে না। উফ, কি অবস্থা ভাই, হ্যাঁ করছেটা কি। যাক, এখানে আমরা রামের এত রাগ দেখে বুঝতে পারি যে সে আসলে এই স্পেশাল ফোর্সে যেতেই ওই সময় ওই রিস্কটা নিয়েছিল। সিন কাট হয়ে চলে আসে পরের আরে, দি ওয়াটার। ওই কি মিউজিক লাগে, কঠিন।
এডওয়ার্ডের কাছে একটা লোক এসেছে। তার সহকারী এডওয়ার্ডকে বলছে যে ইনি হলেন ভেঙ্কট আদওয়ানি, সম্রাট নিজামের স্পেশাল অ্যাডভাইজার। এডওয়ার্ড বলে, বলুন কি বলবেন। স্কট স্যার শহরে নেই, আমাকেই বলুন। তখন সে বলে, কিছুদিন আগে স্কট স্যার তার ওয়াইফকে নিয়ে আদিলাবাদ গিয়েছিল, সেখান থেকে তিনি একটা মেয়েকে নিয়ে এসেছে। মেয়েটাকে যদি তিনি ফেরত পাঠিয়ে দেয় তাহলে খুব ভালো হয়। আমাদের অফিসার এবং নবাব সাহেব এটাই চাইছে। এডওয়ার্ড বলে, কেন ফেরত দিতে হবে কেন? আদওয়ানি বলে যে আসলে ওই বাচ্চাটা গন্ডমদের বাচ্চা। তারা বলে, তো কি ওদের মাথায় কি শিং থাকে? আদওয়ানি বলে, আরে না না না, ওরা অনেক ভোলা ভালা মানুষ, যে কোনো অত্যাচার মুখ বুঝে সইতে পারে। বাট ওদের একটা নীতি আছে যে ওরা সবসময় দলকে সঙ্গে নিয়ে চলে। দলের একটা লোকও যদি মিসিং থাকে তাহলে পুরো পৃথিবী এক করে ফেলতে পারে ওরা। এডওয়ার্ড বলে, তাহলে তো ওরা এসে আমাদের সাম্রাজ্যটাই নষ্ট করবে। আদওয়ানি বলে, তা জানি না, বাট মেয়েটাকে খোঁজার জন্য যা করার তাই করবে ওরা। আমি আপনাদের সাবধান করতে এসেছি। আমি শুনেছি ও অলরেডি শিকারে নেমেছে, আর এখন দিল্লিতে তার শিকার খুঁজছে। বাস এন্ট্রি হয় বসের। উফ, কি লুক আর কি স্টাইল মাইরি, কঠিন। ইনি হলেন কামারাম ভীম, আমরা এনাকে ভীম বলে ডাকবো। তো ভীম গায়ে রক্ত ঢালছে। এরপর গাছের উপর থেকে একজন বলছে, এসেছে এসেছে, ভাইকে ইশারা দে। এরপর তারা ইশারা করে, আর আমরা দেখি একটা চিতা এসেছে। চিতাকে দেখে ভাই দৌড় দেয়, আর পিছনে সেও দৌড়ায়। এরপর দৌড়াতে দৌড়াতে ভাই লক্ষ্য করে বাঘের পায়ের ছাপ। ভীম বুঝে যায়। এরপর লক্ষ্য করে বাঘটা কোথায় আছে। আর এই সময় এই সিনটা হাফ পয়সা উসুল হয়ে যায় এই সিন দেখে। যাক, এরপর সেই বাঘ ভীমের পিছু নেয়। আর একটু পর আমরা দেখি তারা আসলে ফাঁদ পেতেছে তাকে ধরতে। তারপর ভীম লক্ষ্য করে তাদের জালের খুঁটি উপড়ে যাচ্ছে। তখন ভীম জালের সেই খুঁটিটা ধরে ফেলে, বাট বাঘ মামা একটা পাঞ্জা মেরেই দেয় ভীমকে। এরপর ভীম শক্ত করে ধরে থাকে জালের খুঁটি দুটো। তখন বাঘ আর সামনের দিকে আসতে পারে না। আর এই জায়গাতেই এই সিনটা দেখানো হয়। তো ভীম ধরে থাকতে থাকতে একসময় রশিটা ছিঁড়ে যায় বাঘের চাপে। এরপর যখনই বাঘটা তার দিকে আসে তখনই ভীম তার নাকে কিছু একটা ছুঁড়ে দেয়। বাঘ তার ওপরে আসে, বাট ভীম শক্ত করে ধরে থাকে। আর কিছুক্ষণের মধ্যে বাঘটা বেহুশ হয়ে যায়। তখন ভীম বাঘের গায়ে হাত বুলিয়ে বলে, আমাদের স্বার্থের জন্য তোকে ব্যবহার করছি, ক্ষমা করে দে ভাই। সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি ভীম বসে বসে তার লোকদের বলছে, আজ 6 মাস ধরে শহরের গলিগুলি খুঁজে শেষ করলাম, বাট মাল্লির তো কোনো খোঁজই পেলাম না। এরপর আমরা দেখি ভীম আলাদা একটা ভেষ নিয়ে শহরের দিকে আসছে। তো ভীম এখানে একজন মেকানিক হিসেবে কাজ করে। সকালে ওই সেই হারামি যার ফেস আপনাদের মনে রাখতে বলেছিলাম, মনে আছে তো? সে তার বউ না কে এটা জানি না, তাকে নিয়ে কোথাও যাচ্ছিল, বাট তার বাইকটা নষ্ট হয়ে যায়। যার কারণে সে ভীমের কাছে এসে বলে, কি ঠিক করে দিস গাড়ি, স্টার্ট নেয় না। ভীম বলে, সাপ দেখছি আমি। এ বলে চেক করে দেখে আরামজাদা তেলের লাইনই অন করেনি। তো ভীম এক কিকে স্টার্ট করে দেয়। এটা দেখে তার সঙ্গে থাকা মেয়েটা খুব হাসে তার ওপর। এই জন্য সে রেগে যায় আর ভীমকে মারা শুরু করে দেয়। হুদাই কোনো কারণ ছাড়াই ভীমকে মারতে থাকে। তারপর যখন মেয়েটা তাকে থামতে বলে রাগ হয়, তখন ওই হারামজাদা থেমে যায়। সিন চলে আসে ব্রিটিশদের অফিসে। আমরা দেখি সব সেনাদের উপস্থিত করা হয়েছে। এডওয়ার্ড বলছে, আমরা খবর পেয়েছি একদল লোক যাদের একজন লিড করছে, সে আমাদের কাছে ঝামেলা করতে এসেছে। তাদের একটা মেয়ে আমাদের কাছে আছে, তাকে তারা বাঁচাতে এসেছে, তাকে খুঁজে বের করতে হবে। সবাই চুপ করে থাকে, কেউ কিছু বলতে পারে না। এরপর স্কটের বউ বলে, এই কাজ যে করতে পারবে তাকে স্পেশাল অফিসারের পদ দেওয়া হবে। বাস পেছন থেকে রাম বলে ওঠে, জীবিত আনতে হবে নাকি মৃত? সবাই সাইড হয়। স্কটের বউ তাকে দেখে। সেই অফিসার স্কটের বউকে তার ব্যাপারে বলে। তখন স্কটের বউ বলে, মৃত আনতে পারলে অফিসার, আর জীবিত আনতে পারলে তোমাকে সবার হেড বানানো হবে। সেন চলে আসে রামের রুমে। বসে বসে দুই চাচা ভাস্তা ভাবতে থাকে কি করবে। রাম বলে, ও যেহেতু মেয়েটাকে বাঁচাতে এসেছে, সেহেতু আমাদের তাকে খুঁজতে হবে না, ও আশেপাশে আছে। সবার আগে আমরা সব বাগীদের সঙ্গে মিশবো, কারণ শত্রু বন্ধু হয়। সিন পরের দিন সকালে চলে আসে। কাজের জন্য লেবারদের স্কটের বাড়িতে নিয়ে যাবে, এই জন্য তাদের আইডি চেক করছে ওই হারামে। সেখানে একজন বলে, সাব বাসায় ছেড়ে এসেছি আইডিটা। হারামজাদা কোনো কথা না শুনে মারা শুরু করে দেয় তাকে। আমরা দেখি ভীম সাইডে দাঁড়িয়েছিল। সে এমন অন্যায় দেখে মাত্র সেখানে যাবে, ভীম লক্ষ্য করে একটা মেয়ে তাকে বাধা দিচ্ছে। মেয়েটা তার উপর রেগে যায়, তাকে বাধা দেয় মারতে, আর তাকে সেখান থেকে যেতে বলে। এরপর আমরা দেখি ভীম সেই লোকটার সঙ্গে কথা বলছে, মানে এটাও তাদেরই লোক। ভীম বলে, ওদের মধ্যেও ভালো মানুষ আছে, আজ বুঝলাম। মেয়েটার এমন আচরণ দেখে ভীম তাকে পছন্দ করে ফেলে। সিন চলে আসে বাগীদের আস্তানায়। সেখানে তারা ইনকিলাবের জন্য বিভিন্ন স্লোগান আর উৎসাহমূলক কথাবার্তা বলছে। এই সময় রাম সবার অ্যাটেনশন পেতে বলে, এসব প্ল্যান করে আর কতদিন? সোজা স্কটকে মেরে ফেললে কি হবে? সবাই তার দিকে তাকায়, বাট এটা সম্ভব না। এই জন্য কথাটা সেখানেই উড়ে যায়। তো রাম সেখানেই বসেছিল। এই সময় একটা ছেলে পিছন থেকে এসে রামের কাঁধে হাত রাখে। সে বলে, সত্যিই কি স্কটকে মারা সম্ভব? রাম বলে, হ্যাঁ অবশ্যই। তখন সেই ছেলেটা বলে, আমার ভাই সহ আমাদের অনেক কষ্ট দিয়েছে এই স্কট, আপনি কি আমাদের একটু হেল্প করবেন? রাম বলে, হ্যাঁ অবশ্যই, চলো, কই তোমার ভাই? ছেলেটা তাকে নিয়ে যেতে থাকে। তো রাস্তায় পুলিশ চেকিং চলছে। রাম কাছে গিয়ে তাকে লুকিয়ে বলে সে একজন অফিসার আর সে এখনো ডিউটিতে আছে। এরপর আইডি দেখে সেই পুলিশটা রামকে স্যালুট মারে। বাস
রামের প্ল্যান জলে যায়। সেই ছেলেটা বুঝতে পারে এই ব্রিটিশের লোক, সে দৌড় দেয়। এখানে দৌড়াদৌড়ি হয়, বাট ছেলেটা হারিয়ে যায়। খুঁজতে খুঁজতে রাম সেখানকার একটা ব্রিজে পৌঁছে যায়। আর সেই ব্রিজের নিচেই আমরা দেখি ছোট্ট একটা ছেলে ভীমের লোকদের কাছে টাকা চাইছে যে সে মাছ ধরে দিবে। এটা দেখে ভীম তাকে ডেকে টাকা দেয় আর সে নাও নিয়ে সেখান থেকে চলে যায়। আর ঠিক এই সময় আমরা দেখি সেই ছেলেটা দাদা দাদা বলে দৌড়ে ভীমের কাছে আসছে। তার মানে এও ভীমেরই লোক। তারা বলে কি হয়েছে, সে সব খুলে বলে। ভীম বলে আমি যতক্ষণ না বলছি তোরা সবাই লুকিয়ে থাক, কেউ বের হোস না, আমি দেখছি। ওদিকে রামের চাচা তাকে বলছে সাপ গর্তে ঢুকেছে, আর পাওয়া যাবে না, চল যাই। রাম ভাবনায় পড়ে যায়। তো সেই ব্রিজের নিচ দিয়ে একটা ট্রেন যাচ্ছিল। ছোটু নিচের থেকে তার দিকে তাকিয়ে আছে। এ সময় আমরা দেখি ট্রেনে আগুন ধরেছে আর দেখতে দেখতেই ট্রেনটা ব্লাস্ট হয়ে যায়। সব লোক ঘাবড়ে যায়। রাম দৌড়ে গিয়ে দেখে নিচে একটা বাচ্চা। রাম ভেবে পায় না কি করবে। এই সময় লক্ষ্য করে ব্রিজের নিচে পাড়ে দাঁড়িয়ে একটা ছেলে সবাইকে হেল্প করার কথা বলছে, বাট কেউ শুনছে না। এরপর ভীম ওপর দিকে তাকালে লক্ষ্য করে একজন হাত নাড়ছে। ভীমও হাত ওঠায়। আর এই জায়গাটাতে ব্যাক মিউজিক সহ এমন একটা শিহরিত পরিবেশ বানিয়েছে যেন এদের মধ্যে একটা টান তৈরি হয়ে আছে জন্ম থেকেই। বেশ ভালো লেগেছে। তো রাম ওপর থেকে ইশারা করে ভীমকে। এরপর আমরা দেখি ভীম তার বাইক নিয়ে ছুটছে। ওদিকে রাম রশি বের করে ঘোড়ার উপরে উঠে রশি নিয়ে সামনের দিকে যাচ্ছে। তারপর যখন ভীম চলে আসে রাম তাকে রশি ধরতে বলে আর দুজন দুদিকে রান করে। রাম হাতে একটা পতাকা নিয়ে ব্রিজের ওপর থেকে লাফ দেয় আর ওদিকে ভীমও লাফ দেয়। রাম ফ্ল্যাগটা পানিতে ভিজিয়ে নিয়ে সামনের দিকে যেতে থাকে। ওদিকে ভীম এসে বাচ্চাটাকে ধরে ফেলে। এরপর ভীম বাচ্চাটাকে রামের কাছে ছুঁড়ে মারে আর রাম তার ফ্ল্যাগটা ভীমের কাছে ছুঁড়ে দেয় যাতে সে আবার পিছন দিকে গেলে আগুনের তাপ তার গায়ে না লাগে। তো রাম পেছন দিকে গিয়ে বাচ্চাটাকে ডাঙায় ছুঁড়ে দেয় আর ভীম পেছন দিকে গিয়ে সেই ফ্ল্যাগটা তার গায়ে পেঁচিয়ে নেয়। এবার সামনের দিকে যেতে হবে। রাম যাচ্ছে, বাট ভীম বের হয় না। একটু পর ভীম বের হয় আর সামনের দিকে এসে দুজনের হাত ধরে ফেলে। হোয়াট এ সিন ম্যান, ওয়া ওয়া অস্থির। এই পুরো ব্যাপারটা একদম কঠিন। তো দুজনের হাত ধরে একে অপরের দিকে তাকিয়ে চিল্লায় যে তারা সফল হয়েছে। রাম বলে আমি রামরাজু, বাট ভীম এখানে বলে আখতার, মানে ভীম শহরে অন্য নামে চলাফেরা করে। তো দুজনের হাত দিয়ে একটা আর তৈরি হয় আর আগের দুই আর মানে ফায়ার আর ওয়াটার দুজনে মিলে যায় আর তৈরি হয় ট্রিপল আর, যাকে এবার গান শুরু হয় আর গানের মাধ্যমে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। খুব ভালোভাবে একে অন্যের প্রতি সিরিয়াস হয়ে যায় দুজন, খুব ভালো মুহূর্ত কাটায় দুজন, মানে অসাধারণ কিছু সিন এই গানে রয়েছে। এরপর গানের মধ্যে আমরা দেখি রাম সেই ছেলেটার স্কেচ বানাচ্ছে, ওদিকে আক্তারও সেই মেয়েটাকে ফলো করছে। সে মনে করে এই মেয়ে তাদের সাহায্য করতে পারবে যে মাল্লি কোথায় আছে। তো রাম সেই ছেলেটার ছবি নিয়ে বাজারে খোঁজ করতে থাকে, বা তার কোনো খোঁজ পায় না। এরপর রাম একদিন বসেছিল, এ সময় আক্তার এসে তার হাতে একটা লকেট দেখতে পায়। সে তার ব্যাপারে বললে রাম একটু লজ্জা পায়। আক্তার বলে ওই হই আমার ভাই তো লজ্জা পেল, তার মানে কি এটা ভাবি দিয়েছে? নাম কি ভাবির? রাম বলে সীতা। আক্তার বলে ওহো রাম সীতা। পরের সিনে আমরা আবার দেখি রাম সেই ছেলেটাকে খুঁজতে বের হয়েছে। তো আক্তার বলে ভাই তোমার হাতে ওটা কি? রাম বলে এই ছেলেটা নিখোঁজ, ওকে খুঁজতেছি আমি। আক্তার বলে বাট আমার তো কখনো দেখাওনি একবারও। রাম বলে আরে তাই তো। এ বলে যখনই রাম ছবিটা তাকে দেখাতে যাবে তখনই তার হাত থেকে সেই ছবিটা উড়ে চলে যায় আর ময়লা পানির মধ্যে গিয়ে পড়ে যায়। রাম ছবিটা নিতে এসে দেখে সেটা নষ্ট হয়ে গেছে। এরপর রাম আক্তারের কাছে গিয়ে দেখে আক্তার সেই মেয়েটাকে সামনে দেখে হা করে চেয়ে আছে। রাম দেখে বলে আরে আক্তার কি মেয়েটা সুন্দর না? পছন্দ হয়েছে নাকি তোর? কথা বলবি? আক্তার বলে ভাই পছন্দ তো হয়েছে, বাট কথা বলবো কিভাবে? রাম বলে চল আমি দেখাই। এ বলে রাম একটা দোকান থেকে কিছু লোহা নিয়ে আক্তারকে মেয়েটার গাড়ির সামনে যেতে বলে। এরপর একটু দূরে গিয়ে রাম লোহাগুলো রাস্তায় ফেলে দেয় আর আক্তারকে বলে থাম, এখানে ও থামবে। আক্তার বলে ভাই কেমনে হবে এটা? রাম বলে সব লোহার কারসাজি, তার চাকা পাঞ্চার হয়ে যাবে আর ও এখানেই থেমে যাবে। আক্তার বলে ও তাহলে আমি ওনার চাকা ঠিক করে দিব আর সেই ফাঁকে কথা বলবো? রাম জাস্ট চেয়ে থাকে। একটু পর সেটাই হয়। ম্যাডাম দেখে চাকা গেছে, সে নেমে এদের দেখতে পেয়ে কাছে আসে। এরপর এখানে কিছু ফানি মোমেন্ট তৈরি হয় কারণ আক্তার ইংলিশ বোঝে না। যাই হোক রাম বলে ও কই যেতে চায় নিয়ে যা, তোর থেকে হেল্প চাইছে। আক্তার ম্যাডামকে নিয়ে চলে আসে মেলায়। তো মেলায় এসে ম্যাডাম একটা কুড়ে ঘরের ছবি উঠাতে যায়। তখন আক্তার বলে মেম সাহেব আপনার ঘর তো অনেক বড়, এই ছোট ঘরের ছবি দিয়ে কি করবেন? ম্যাডাম বোঝে না। আক্তার ইশারায় বুঝিয়ে বলে। ম্যাডাম বলে ও হ্যাঁ, বাট আমার ওসব ভালো লাগে না। আক্তার বলে ম্যাডাম আমরা আসলে আপনাদের মতো এমন বড় ঘর কখনো দেখিনি, আমি কি আপনার বাড়িতে যেতে পারি? মানে আক্তারের পুরো বিশ্বাস ছিল যে মাল্লি হয়তো সেখানেই আছে, বাট ম্যাডাম সরি বলে যে তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তো এবার আক্তার তার নাম জিজ্ঞেস করে। ম্যাডাম বোঝে না। আক্তার বলে নাম 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 কি আপনার মেম সাহেব? সে বুঝতে পারে। তখন বলে ও ডোন্ট কল মি মেম সাহেব, কল মি জাস্ট জেনি। আক্তার বলে আরে বাপরে এত বড় নাম। এরপর আক্তার সেটা মুখস্থ করতে থাকে যে ডন কল মি মেম সাহেব, জাস্ট এভাবে মুখস্থ করতে থাকে। তো যিনি একটা জামা দেখছিল, এই সময় আক্তার এসে বলে আরে মেম সাহেব এটা তো ছোট বাচ্চাদের, আপনার তো হবে না এটা। যিনি তার কথা হালকা বুঝতে পারে। তখন সে বলে না 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 আমার জন্য নয়, আমার সঙ্গে একটা বাচ্চা মেয়ে থাকে মাল্লি, ওর জন্য। বাস মাল্লির নাম শোনার সঙ্গে সঙ্গে আক্তারের মনটা কেঁপে ওঠে। তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক,
গায়ে কাটা দেয়। এরপর আক্তার দৌড়ে গিয়ে একটা দোকানে বসে মাল্লির জন্য একটা চুড়ি নাকি এটা বানিয়ে ফেলে। তারপর সেটা জেনিকে দিয়ে বলে এসবের সঙ্গে এটা খুব মানাবে। তো তারা কথা বলছিল, এই সময় সেখানে জেনির লোক এসে তাকে যেতে বলে। জেনি আক্তারকে বলে তোমার সঙ্গে ভালো সময় কেটেছে, খুব ভালো লেগেছে তোমাকে আমার, তো সন্ধ্যায় আমাদের ওখানে একটা পার্টি, তুমি চলে এসো। এই বলে জেনি তাকে ইনভিটেশন কার্ড দেয়। আক্তার কিন্তু কিছুই বোঝেনি, সে জাস্ট হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে। পরের সিনে আমরা দেখি মাল্লি মন খারাপ করে বসে আছে। এই সময় জেনি তার কাছে এসে জামাগুলো দেয়, বাট তাতে তার খুব বেশি খুশি আমরা দেখতে পাই না। বাট যখনই জেনি সেই চুরিটা তাকে বের করে দেয়, মাল্লিক খুব খুশি হয়, যেন তার আপনজনকে দেখতে পেয়েছে। সিন চলে আসে দুই বন্ধুর কাছে। রাম বলে কি ভাই কেমন কাটালি সময়, কি বললো বল দেখি। আক্তার বলে আর তেমন কিছু না, আমি নাম জিজ্ঞেস করলাম উনি বললো, বাট নামটা একটু বড় হয়ে গেল না, ডন কল মি মেম সাব জাবাস জেনি। এসব শুনে আপনাদের মতো রামও হাসতে থাকে। তারপর রাম বলে আরে ভাই ওটা ওর নাম নয়, ও বলেছে আমায় মেম সাব বলো না, আমার নাম জাস্ট জেনি। রাম বলে আর কি বলেছে। আক্তার বলে আমি তো কিছু বুঝিনি, কি যেন পার্টি ইস্যু, আর এই কার্ডটা দিল। রাম কার্ডটা নিয়ে বলে আরে ভাই ও তো তোকে পার্টিতে দাওয়াত করেছে, আর সময় তো হয়ে গেছে, যা যা চলে যা। আক্তার বলে না 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 ভাই আমি একা যেতে পারবো না, তুমিও চলো আমার সাথে। রাম একটা হাসি দেয়। সিন চলে আসে পার্টিতে। সেখানে থাকা লাফাঙ্গাদের মধ্যে একটা হরিপদ জেনিকে তার সঙ্গে নাচতে বলছে, বাট জেনি রাজি হয় না। এরপর আমরা দেখি দুজনকে যা লাগছে না, জেনি দেখতে পায় ওদের আর দৌড়ে কাছে যায়। জেনি তারিফ করে আক্তারের যে সুন্দর দেখাচ্ছে তাকে। তারপর জেনি যখন তার হাত ধরে আক্তার চমকে ওঠে। তো জেনি আক্তারকে ভিতরের দিকে নিয়ে যেতে চাইলে আক্তার চেয়ে থাকে। রাম বলে ভাই আমি এখানেই আছি, তুই যা। সামনের দিকে এলে জেনি দেখে ওদের নাচ দেখে আক্তারের পা নড়ছে। জেনি তখন তাকে নাচতে নিয়ে যায়। আর এসব কিছু কিন্তু ওই হরিপদ দেখছে আর জ্বলছে। যাক জেনি আক্তারকে ডান্স কিভাবে করতে হবে বলে দেয়, শিখিয়ে দেয়। তারপর দুজন নাচতে শুরু করে। ওদিকে এই হরিপদের এসব সহ্য হয় না, সেও একটা মেয়েকে নিয়ে ঝুল্লু খেতে শুরু করে। আর একটু পর পা লাগিয়ে আক্তারকে ফেলে দেয়। আক্তার পড়ে যায়। এরপর এই হরিপদ অপমান করতে থাকে আক্তারকে। জেনি বাধা দিতে আসতে চাইলে তার বাকি হরিপদরা তাকে বাধা দেয়। এরপরে এই হরিপদ পাছায় লাল পিঁপড়া কামড়ালে মানুষ যেমন করে এমন কিছু করে বলে এসব পারিস, এগুলোকে ডান্স বলে। এইভাবে সে আক্তারকে অপমান করতে থাকে। বেচারা আক্তার জাস্ট অবাক হয়ে চেয়ে থাকে যে এদের মধ্যে কি কোনো দয়া মায়া নেই, বাট শকুন কি আর রাজত্ব করতে পারে। চলে আসে বাঘ, বিট তুলে দিয়ে সামনে আসে। তারপর কিছু ডায়লগ মেরে নাচা শুরু করে। নাচো নাচো গানে, এই গানটা হয়তো আপনারা দেখেছেন। তো গান শেষে রাম আক্তারকে পিঠে করে নিয়ে বাড়ি ফিরছিল। এই সময় পেছন থেকে জেনি গাড়ি নিয়ে আসে। রাম বলে এ খুব ক্লান্ত, তুমি কি ওকে একটু ড্রপ করে দিবে। জেনি বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আক্তার গাড়িতে ওঠে। তখন জেনি আক্তারকে বলে বাড়ি যাওয়ার আগে তুমি কি আমার বাড়িতে যাবে কফি খেতে। আক্তার বোঝে না। রাম তখন বলে ও তোকে বাড়ি যেতে বলছে। বাস হাঙ্গামা শুরু হয়ে যায় আক্তারের মনে, কারণ সে এই সুযোগটারই অপেক্ষা করছিল। চলে যায় এরা। রাম পেছন থেকে টাটা দিতে দিতে তার নজর পড়ে জেনির গাড়িতে থাকা একটা কালারের ওপর। তখন রামের মাথায় আসে যে সেই ছেলেটা যখন তার ঘাড়ে হাত দিয়েছিল তখন তার মুখে ওই কালার রং লেগেছিল। বাস রাম আর তার চাচা খুঁজতে যায় যেখানে পেইন্টাররা কাজ করে। দুজন দুদিকে খোঁজা শুরু করে। আর এক সময় রামের চাচা সেই ছেলেটাকে দেখে ফেলে। সে দৌড় দেয় আর শেষমেশ রামের সামনেই পড়ে যায়, মানে রাম ধরে ফেলে। সিন এখানে কাট হয়। আর পরের সিনে আমরা দেখি আক্তার জেনিফার সঙ্গে তার বাড়িতে যাচ্ছে। দরজা খুলে ভিতরের দিকে যাচ্ছে গাড়ি। আর আক্তার হা করে এদিক ওদিক দেখছে। জেনি বলে এটা প্রথম দরজা, এটা বন্ধ করার পরেই দ্বিতীয় দরজা খোলা হয়। এরপর যখন দ্বিতীয় দরজা খোলা হয় আক্তার জাস্ট হা করে থাকে। জেনি বলে আমার আঙ্কেল স্কটের প্রমোশন হয়েছে, আজ সে এখানে ফিরছে, এই জন্যই একটা বিশাল পার্টির আয়োজন চলছে। এরপর যখনই জেনি তাকে নিয়ে ভেতরে ঢুকবে ওই সে হারামজাদা হনুমান আক্তারকে থামিয়ে দেয়। সে বলে ম্যাম এ তো একজন মেকানিক, এ এখানে কি করছে। এ বলে সে আক্তারের কলার ধরে তাকে বের করে দিতে চায়। জেনি বলে ছাড়ো ছাড়ো ওকে, গাধা কোথাকার, ওকে আমি নিয়ে এসেছি, ও আমার বন্ধু হয়। এই বলে জেনি আক্তারকে ভিতরে নিয়ে যায়। এমন আচরণের জন্য জেনি সরি বলে। আক্তার বলে সমস্যা নেই। এরপর রুমের ভিতরে এনে জেনি তাকে বসতে বলে। তারপর চা দেয় আর ফ্লার্টিং শুরু করে জেনি। জেনি বলে তোমার নাচ দেখে আমি সত্যি ইমপ্রেস হয়েছি, তোমার সবকিছু আমার খুব ভালো লেগেছে, আর বিশেষ করে তোমার চোখ। জেনি একদম হারিয়ে যাচ্ছে আক্তারের ভিতরে। এ সময় আক্তার বলে কি বলছেন না, আমি তো কিছুই বুঝতে পারছি না। জেনি একটু এম্বারেসিং হয়। তো তারা কথা বলছে। এই সময় আক্তার মাল্লির গান শুনতে পায়। আমরা দেখি মাল্লি গান গাইছে আর মেয়েদের হাতে আঁকিয়ে দিচ্ছে। গান শোনা মাত্রই আক্তার ছটফট করতে থাকে যে সে তার কাছে যাবে। আক্তার বলে ক্ষুধা লেগেছে। জেনি খাবার নিতে যায় আর আক্তার দৌড় দেয়। ওদিকে আঁকানো শেষ, এজন্য স্কটের বউ মাল্লিককে তার ঘরে নিয়ে যেতে বলে, মানে যেখানে তাকে বন্দি করে রাখা হয়। আক্তার পাগলের মতো খোঁজা শুরু করে আর অবশেষে দেখতে পায় তাকে। আক্তার ডেকে ওঠে মাল্লি। এই সময় এই সিনটা সত্যি চোখ ভারী করে আনে। ভীমকে দেখে মাল্লি কাঁদা শুরু করে, ভাইয়া আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না, আমি বাঁচতে পারবো না এখানে। ভীম বলে শোনাবো না আমার, আস্তে কথা বল, ওরা শুনতে পেলে আমরা সবাই ফেসে যাব। ওদিকে আমরা দেখি ওই হনুমানও এদিকে আসছে। ভীম বলে তুই ভাবিস না বোন, আমি তোকে এখান থেকে নিয়ে যাব। মাল্লি কাঁদে আর জিদ করে সঙ্গে যেতে। তখন ভীম তাদের গান শুনিয়ে মাল্লিকে শান্ত করে। এরপর ওই হনুমান এসে দেখে সব ঠিকঠাক আছে।
মানে ভীম আগে চলে গেছে। এরপর ভীম বাড়ি এসে বলে, ওই ইংরেজ মহিলাদের পেট থেকে কি কোনো বাচ্চা জন্ম নেয় না? এরা এত নিষ্ঠুর হতে পারে কিভাবে? ছোট্ট একটা বাচ্চাকে এরা বন্দি করে রেখেছে। এরপর ভীম রেগে গিয়ে বলে, আর লুকিয়ে লুকিয়ে নয়, এবার যুদ্ধ শুরু হবে, মালিককে ফিরিয়ে আনবই, রেডি কর সব। আচ্ছা লাচ্ছু কোথায়? সিন চলে আসে লাচ্ছুর কাছে, মানে এর নাম তাহলে লাচ্ছু। তো যাই হোক, এর অবস্থা দেখে তো বুঝতেই পারছেন রাম একে অনেক মেরেছে, বাট এ তার ভাইয়ের ব্যাপারে বলেনি। লাচ্ছু বলে, তোর মতো আংরেজদের পা চাটা চাকরকে আমি কখনো আমার ভাইয়ের কথা বলবো না। রাম রেগে যায় আর আবার মারতে শুরু করে, আর মারতে মারতে তার হাত থেকে সেই লকেটটা খুলে পড়ে যায়। রাম থেমে যায়, এরপর সেটা হাতে নেয় আর অন্য একটা হাত আমাদের সামনে আসে। এন্ট্রি হয় রামের হিরোইন আলিয়া দিদির, অর্থাৎ সীতার। সীতাও লকেটটা দেখতে থাকে আর ওদিকে রামও লকেটটা দেখতে থাকে। সীতা নদীর ধারে দাঁড়িয়ে আছে মন মরা হয়ে। এই সময় গ্রামের মানুষরা এসে বলে, মা সীতা, এভাবে আর কত অপেক্ষা করবি? ওর কোনো খবর আছে? ও কোনো চিঠি লিখেছে? সীতা বলে, না কাকা। লোকটা বলে, তাহলে আর কত? 4 বছর হয়ে গেল ও চলে গেছে, আমাদের কথা কি ওর মনে আছে? আমাদের কথা ছাড়, ওর কি তোর কথাও মনে পড়ে? সীতা লকেটটা দেখে আর মন খারাপ করে চুপচাপ থাকে। সিন এখানে কাট হয়ে চলে আসে লাচ্ছুর কাছে, যে মার খেয়ে পড়ে আছে। লাচ্ছু খেয়াল করে সেখানে একটা সাপ এসেছে। লাচ্ছু হাতের কাছে একটা লোহা পেয়ে সেটা দিয়ে শব্দ করতে থাকে যাতে সাপটা তার কাছে আসে। এরপর খুব নিপুণতার সঙ্গে লাচ্ছু সেই সাপটা ধরে ফেলে আর কাছে রেখে দেয়। একটু পর রাম এসে আবার জিজ্ঞেস করে তার ভাইয়ের ব্যাপারে, বাট লাচ্ছু কিছুই বলে না। রাম তার গলায় শিকড় দিয়ে বানানো একটা মালা দেখতে পায়। যেই না সেই মালাটা সে ভালো করে দেখতে থাকে, ঠিক এমন সময় লাচ্ছু সেই সাপটা ছুড়ে দেয় রামের দিকে। সাপটা কামড়ে দেয় রামকে। লাচ্ছু বলে, এই সাপের বিষ তো ওই আংরেজদের কাছে নাই, এবার তুমি কি করবে? 1 ঘন্টার মধ্যে তুমি মারা যাবে। রাম শান্ত হয়ে যায়, মনে হয় যেন তার সবকিছু শেষ হয়ে গেল। রাম চাকু বের করে লাচ্ছুর হাতের রশি কেটে দেয় আর বলে, যা তুই বেঁচে থাক। লাচ্ছু জাস্ট অবাক হচ্ছে যে সে তাকে সত্যিই ছেড়ে দিল। সিন চলে আসে আক্তারের কাছে, যে তার লোকদের বলছে, আজ রাতে এখানে অনুষ্ঠান হবে, এটাই আমাদের সুযোগ, তোরা গাড়ি রেডি কর। এ বলে তারা চলে যাচ্ছিল। এই সময় আমরা দেখি রাম আক্তারের কাছে আসছে, বাট বিষের রিয়াকশনে সে সেখানেই পড়ে যায়। আর আক্তার তাকে দেখতেও পায় না। গল্প করতে করতে সে চলে যাচ্ছে, বাট হুট করে কেন জানি আক্তার থেমে যায়, পেছন দিকে আসতে থাকে। রাম সে সময় শব্দ করছিল যাতে সে শুনতে পায়। এরপর আক্তার রামকে দেখতে পেয়ে দৌড় দেয় ভাই ভাই বলে। কাছে গিয়ে দেখতে থাকে কি হয়েছে, তারপর বুঝতে পারে তাকে সাপে কেটেছে। রামের শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। আক্তার ব্যস্ত হয়ে পড়ে, পানি নিয়ে আসে, গাছের পাতা চিবিয়ে আরো কিছু মিক্স করে রস বের করতে থাকে। রাম আক্তারের এমন ভালোবাসা দেখে অবাক হচ্ছে। আক্তার রসগুলো খাইয়ে দেয় রামকে। তারপর আক্তার তার গলা থেকে একটা মালা বের করে। রাম দেখে, আরে এটা তো সেই মালা যেমনটা সে একটু আগে লাচ্ছুর গলায় সে দেখেছিল। চোখ বড় হয়ে যায় রামের। আক্তার মালাটা রামকে পরাতে খুলতে চায়, তখন তার সহকারীরা বলে, ভাই কি করছো? এটা তো আমাদের রক্ষা কবচ। আক্তার বলে, আমি তো ঠিক আছে, বাট আমার ভাইকে তো আগে বাঁচাতে হবে। এ বলে মালাটা পরিয়ে দেয় রামের গলায়। তার লোকদের যেতে বলে আক্তার রামকে তার রুমে নিয়ে যায়। বিছানায় শুয়ে দিয়ে আক্তার বলে, ভাই তুমি একদম চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে, ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে, তুমি একদম চিন্তা করো না, আমার খুব জরুরি একটা কাজ আছে, আমাকে যেতে হবে। আক্তার যেতে থাকলে রাম তার হাত টেনে ধরে। আক্তার পাশে বসে বলে, ভাই আমারও মন চাইছে তোমার পাশে থাকার, বাট আমায় যেতে হবে। আক্তার বলে, আসলে আমি তোমার কাছে কিছু কথা লুকিয়েছি। আমি আক্তার নই, আমার নাম কুমারাম ভীম। আমি গন্ডমদের সন্তান। আমাদের একটা বাচ্চা মেয়েকে আংরেজরা উঠিয়ে নিয়ে গেছে, তাকে খুঁজতে আমি বেশ বদল করেছিলাম, আর আজ খোঁজ পেয়েছি, তাই তাকে নিতে যাচ্ছি আমরা। অনেকবার ভেবেছি তোমার থেকে সাহায্য নিব, বাট তুমি যেন কোনো ঝামেলায় না পড়ো, এই জন্য তোমায় কিছু বলিনি। তুমি থাকো ভাই, যদি আমি ফিরে আসি তাহলে দেখা হবে, আর যদি না ফিরি তাহলে তো তুমি আছো। তোমার বন্ধুত্বের কথা ভেবে নিজেকে খুশি খুশি কুরবান করে দিব। আমি জানি তুমি সবাইকে রক্ষা করবে। এই বলে যেতে থাকে ভীম। রাম তাকে কিছু বলতে চায়, তাকে থামাতে চায়, বাট তার শরীর তার সঙ্গ দেয় না। বেহুশ হয়ে যায় রাম। একটু পর যখন রাম হোশ ফেরে, আমরা দেখি রাম নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। রাম ভীমের কথা মনে করে চিল্লায় আর কাঁদতে থাকে। তারপর রাগে ক্ষোভের দেওয়ালে ঘষাতে থাকে, আর আমরা দেখি তার পুরনো কিছু কথা মনে করছে, সে কাউকে কথা দিচ্ছে এমন কিছু। এসব ভাবে আর বাচ্চাদের মতো কেন জানি হু হু করে কাঁদতে থাকে রাম। একটু পর রামের স্মৃতিতে আমরা আবার একটা সিন দেখতে পাই, যেখানে সে কাউকে শুট করছে। এরপর আমরা দেখি রাম কান্না বন্ধ করে একদম আগুনে পরিণত হচ্ছে। সিন চলে আসে স্কোয়াডের পার্টিতে, জমজমাট পরিবেশ। এদিকে আমরা দেখি স্কোয়াডের বাড়ির সামনে ভীমের লোকটা গাছে উঠে গেটের দিকে নজর রাখছে। একটু পর একটা গাড়ি এসে দাঁড়ায়। ওদিকে পার্টির জন্য মেহমানরা আসছে। তো প্রথম গেট পার হয়ে যখন মেহমানের গাড়ি ভিতরে ঢোকে, লোকটা কান খাড়া করে রাখে, আর যেই না বুঝতে পারে যে দ্বিতীয় গেট খোলা হয়েছে, এরা এখান থেকে টান দেয়। গাছ থেকে লোকটা গাড়ির ওপরে শুয়ে পড়ে, আর গাড়িটা প্রথম দরজা ভেঙে ভিতরে ঢোকে। ভয় পেয়ে যায় সবাই, আর সবার রিয়াকশন তখন এমন। ওপর থেকে লোকটা ত্রিপলা জড়িয়ে নেয়, আর ড্রাইভার কি যেন একটা করে, আর এমন একটা সিন আমরা দেখতে পাই। কি বলবো এই সিনটার ব্যাপারে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো শুরুতে আমরা যে ভীমকে শিকার করতে দেখেছিলাম, সেটা আসলে এই জন্যই সে অনেক প্রাণীকে ধরিয়ে রেখেছে। ভীমকে এই অবস্থায় দেখে জেনিও অবাক হয়। এরপর ভীম আগুনের ভয় দেখিয়ে সব জানোয়ারদের ছড়িয়ে দেয়, আর তারা তাদের কাজ শুরু করে দেয়। কেউ গুলি চালানোর সুযোগই পায় না, এমন এক অবস্থা। ভীম চিল্লাতে থাকে মাল্লি মাল্লি করে। ও হোয়াট এ সিন ম্যান।
ভীম সবাইকে মারছিল, এই সময় পেছনে জেনি চলে আসে। ভীম বাস মারতে মারতে থেমে যায় আর জেনিকে গাড়িতে বসিয়ে সেখান থেকে যেতে বলে। এদিকে স্কট আর তার বউরা পালাচ্ছে, সঙ্গে মাল্লিকেও নিয়েছে তারা। মাল্লি সেখান থেকে পালানোর চেষ্টা করলে এই হারামজাদা হনুমান এইভাবে মাল্লিকে ধরে ফেলে। মাল্লি চিল্লায় আন্না বলে। ভীম পিছনে ফিরে দেখতে পায় মাল্লিকে। এরপর এই হনুমান এইভাবে মাল্লিকে ছুঁড়ে ফেলে দেয়। এবার বলুন, একে হারামজাদা বলবো না তো কি বলবো? দরজা লাগিয়ে চাবি রেখে দেয় তার হাতের মধ্যে। ভাই লাগাও তো এরে, এই হালার চেহারা দেখলে কেমন যেন মারতে মন চায়। মারো ভাই মারো, মাইকে ফাটি ফেলো একদম হারামজাদা। তো ভীম তার থেকে চাবিটা নিয়ে সামনের দিকে যাচ্ছিল। এই সময় পিছন থেকে কেউ বলে ওঠে আক্তার। থেমে যায় ভীম। একটু পর ভীম দেখে রাম। ভীম বলে ভাই তুমি খাকি বর্দিতে? রাম কোনো উত্তর না করে নিচের দিকে তাকিয়ে বলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণে তোমাকে গ্রেফতার করছি। ভীম বিশ্বাস করতে চায় না। ভীম বলে ভাই আমি মানতে পারছি না। রাম বলে হাত দাও আক্তার। ভীম হাত দেয় না। ভীম বলে ভাই তোমার এমন রূপ আমি সইতে পারছি না। রাম হাত ধরার চেষ্টা করে কিন্তু ভীম বলে ভাই আমার কোনো দোষ নেই ভাই, একবার আমার চোখের দিকে তাকাও ভাই। রাম কোনো কথা না শুনে ভীমকে অ্যারেস্ট করার চেষ্টা করে। ভীম একটু রেগে গিয়ে ধাক্কা দেয় রামকে, যে সে কেন বুঝতেছে না। রাম রেগে যায় আর ভীমকে একটা ঘুষা মারে। এরপর আবার হাত ধরার চেষ্টা করে কিন্তু ভীম বাঁধতে দেয় না। এবার রাম ঘুরে গিয়ে একটা ঘুষা মেরে দেয়, যার কারণে তার হাত থেকে সেই চাবিটা ছুটকে পড়ে যায়। ভীম দেখে চাবিটা ম্যানহোলের ভিতরে ঢুকে গেল। এবার রেগে যায় ভীম। রাম যখনই তার কাছে আসে ভীম তাকে ধরে আলগা করে চটকা মেরে দেয়। এরপর দুজনের মধ্যে মারামারি হয়, আগুন পানির ফাইট হয়। এরপর রাম দেখে ভীম বিল্ডিং এর উপরে উঠছে। উপরে উঠে ভীম মাল্লিকে দেখতে পায় আর যখনই নিচে লাফ দিতে যাবে পেছন থেকে রাম আবার তাকে ধরে ফেলে আর মারার সুযোগ পেয়েও ছেড়ে দেয় রাম, কিন্তু ভীম ছাড়ে না। এবার ভীম রামকে নিচে ফেলে ভালা মেরে দেয় তার বুকে। রাম জাস্ট অসহায়ের মতো চেয়ে থাকে। ভীম রামকে রেখে আবার নিচে লাফ দেয়। এদিকে পিছন থেকে রামও উঠে গেছে। রাম সেই মালাটা বের করে আর এই সিনটা পুরাই আগুন। রাম ভীমকে ধরে ফেলে। রাম বলে স্যারেন্ডার করো ভীম, না হলে মাল্লি বাঁচবে না। তখন ভীম নিচে দেখে স্কট বন্দুক তাক করে আছে মাল্লির দিকে। ভীম শান্ত হয়ে যায় আর মনের দুঃখের কষ্টে ভরা একটা চিল্লানি দেয়। এরপর দুজনের দিকে তাকিয়ে থাকে আর আমরা দেখি রক্ত বয়ে রামের চোখ দিয়ে মাত্র হাতে পড়ে। আর এই সিনটা দিয়ে মুভির ইন্টারভেল হয়। কঠিন কি স্টাইল মাইরি। তো পরের সিনে আমরা দেখি রাম এখন অফিসার হয়ে গেছে আর অফিসার হয়ে প্রথমেই সে এই ঘরে আসে যার দিকে সে সবসময় তাকিয়ে থাকতো। ভিতরে ঢুকলে আমরা বুঝতে পারি এটা আসলে হাতিয়ারের ঘর। এখানেই সব হাতিয়ার রাখা হয়। রাম একটা রাইফেল নিয়ে শুট করে আর সিন চলে আসে পেছনে। এন্ট্রি হয় অজয় দেবগান স্যারের, মানে রামের বাবার। তো তিনি গ্রামের লোকদের যুদ্ধ করার ট্রেনিং দিচ্ছে। অস্ত্র নেই, এই জন্য সবাইকে কাঠের হাতিয়ার দিয়ে ট্রেনিং দিচ্ছে তিনি। কাজ শেষে কিছু লোকজন বলে ভাও অনেক তো হলো, এবার আমাদের রক্ত গরম হয়ে আছে, প্লিজ এবার আমাদের রাইফেল দিন। রামের বাবা তার রাইফেলটা রেখে তাদের বোঝাতে ওঠে। তখন রাম সেই রাইফেলের দিকে তাকিয়ে থাকে। সিন শিফট হয় রাতে। এটা রামের ভাই আর এটা তার মা। আর এই মেয়েটার ব্যাপারে একটু পরে বলছি। তো তারা খাবার খাচ্ছিল, এই সময় তাদের চাচা চলে আসে, তারা কথা বলে। সিন চলে আসে সকালে। রামের বাবা সবাইকে গান শক্ত করে ধরতে বলে। এই সময় রাম উফ করে ওঠে। তার বাবা দেখে সে ব্যথা পেয়েছে। জানতে চাইলে রাম বলে বাবা কাল রাতে তোমার রাইফেল চালিয়েছি আমি। রামের বাবা এটা শুনে রেগে যায় আর যখনই তাকে মারতে যাবে এই সময় এই মেয়েটা সামনে দাঁড়ায় আর সে বলে বড় বাবা ওর কোনো দোষ নেই, আমি ওকে দিয়েছি, আমি ওকে বের করে দিয়েছিলাম রাইফেল। রামের বাবা বলে সীতা তুই এখান থেকে চলে যা। সীতা মনে পড়েছে, মানে এই মেয়েটাই হলো সীতা। এরপর সীতা তার বড় বাবাকে দেখাতে নিয়ে যায় যে রাম কি করেছে। রামের বাবা রামের নিশানা দেখে ইমপ্রেস হয়ে যায়। এরপর বাড়ি এসে তার মাকে বলে আমাদের ছেলে তো সৈনিক হয়ে গেছে। তো তারা কথা বলছিল, এমন সময় পেছন থেকে ধাই ধাই করে গোলাগুলি শুরু হয়। যে যার মতো পালাতে থাকে। রাইফেল মাত্র একটা। রামের বাবা এপার থেকে শুট করে তাদের থামানোর চেষ্টা করে। রামের বাবা রামের মাকে বলে আমি ওদের থামাচ্ছি, তুমি সবাইকে নিয়ে নদীর পার দিয়ে চলে যাও। রামের মা বলে তুমি? সে বলে আমি থাকবো তোমাদের সবার মাঝে, এ বলে উঠে যায়। এরপর গুলি করতে করতে রামের বাবার গুলি শেষ হয়ে যায়। এই সময় আমরা দেখি রাম সেখানে তার বাবার বক্সটা নিয়ে এসেছে যার মধ্যে তার বাবা বুলেট রাখতো। এরপর বাপ ছেলে মেরে ধাম করে মারা শুরু করে দেয়। আংরেজরা মারার চান্স পায় না। অবশেষে একটা লোক গাছে উঠে উপর থেকে রামের বাবাকে শুট করে দেয়। তখন রাম চিল্লায় ওঠে বাবা বলে। ওদিকে রামের মা শুনতে পেয়ে থেমে যায়। রামের বাবার আঙ্গুলটাই ছিঁড়ে গেছে, তার আর শক্তি হচ্ছিল না রাইফেল চালানোর। তখন সে বলে রাম আমি থাকি না থাকি সবসময় আমার রাস্তাতেই চলবি নে, এই বলে রাইফেলটা রামকে দিয়ে শুট করতে বলে। ওদিকে রামের মায়েরা পালাতে গিয়ে রামের ছোট ভাই পিছে পড়ে যায় আর ওরা এই ছোট বাচ্চাটাকেও মেরে দেয়। রামের মা পিছনে ফিরে তাকিয়ে তার ছেলেকে পড়ে থাকতে দেখে। এটা দেখে কোন মাই বা ঠিক থাকতে পারে। যখনই তার মা সামনের দিকে আসতে ধরে একটা বুলেট এসে তার মায়ের বুকটাকেও ছিদ্র করে যায়। রাম দেখে চিল্লায় ওঠে মা মা করে। রামের বাবা বলে লোড। রাম বলে বাবা মা ছোটু। তার বাবা কোনো উত্তর না দিয়ে বলে লোড। কাঁদতে কাঁদতে রাম আবার লোড করে শুরু করে দেয় গোলাগুলি। আংরেজরা মারার সুযোগ না পেয়ে পেছনে ফিরে যায়। রামের বাবা বলে রাম আমার শেষ ইচ্ছে, আমার প্রতিটা সৈনিকের হাতে যেন রাইফেল থাকে, তারা যেন দেশের জন্য লড়তে পারে, অস্ত্র ছাড়া যেন তাদের নিরুপায় হয়ে মরতে না হয়। তুই কথা দে এমন দিন তুই ফিরে আনবি। রাম অঝরে কাঁদে আর তার বাবাকে কথা দেয়। আর এই সিনটাই আমরা তখন দেখেছিলাম।
গলা শুকিয়ে যাচ্ছে বাস্তবটা ভেবে। সিন বর্তমানে আসে। রাম চিঠি লিখছে সীতার কাছে। রাম বলছে, আজ আমি এখানে অনেক বড় একজন অফিসার, কিন্তু আমার মনটা কেন জানি ভারী হয়ে আছে। আমি যাদের মুক্তির জন্য এখানে এসেছি লড়াই করতে, আজ তাদেরকেই কষ্ট দিচ্ছি। আমার খুব কাছের একটা বন্ধু যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, আমি তাকেই ধোঁকা দিয়ে দিয়েছি। আমি বুঝতে পারছি না সীতা, এখন আমার কি করা উচিত। সিন শিফট হয় আর আমরা দেখি স্কটের বউ তাকে বলছে, আমি ওই হারামির রক্ত দেখতে চাই। ওর গা থেকে যেন টপ টপ করে রক্ত পড়ে। ও যেন সবার সামনে মাথা নত করে আমার কাছে ক্ষমা চায়। স্কট রামকে আদেশ দেয়। এরপর পুরো এলাকায় জানানো হয় যে একজন বাগীকে শাস্তি দেওয়া হবে। সবাইকে জেনারেল সাহেব হাজির হতে বলেছে। সিন চলে আসে সকালে। হাজার হাজার মানুষ হাজির হয়েছে। নিয়ে আসা হচ্ছে আসামিকে। ওপরে নিয়ে তার হাত বেঁধে দেওয়া হয়। রাম চেয়ে থাকে ভীমের দিকে, বাট সে তাকায় না। রাম বলে, দোষ স্বীকার করো ভীম, বেঁচে যাবে। ভীম চুপ করে থাকে। একটু পর স্কট হুকুম করে রামকে চাবুক মারতে। রামের ইচ্ছের বিরুদ্ধে হলেও মারতে হচ্ছে ভীমকে। সব লোকজন হা করে দেখছে এদের এমন নিষ্ঠুরতা। জেনিও কষ্ট পায় এসব দেখে, বাট কিছুই করার নেই। স্কটের বউ বাদুরমুখী বলে, আরো জোরে মারো, আরো জোরে। রাম আরো জোরে মারে। চাবুকের আঘাতে ভীমের জানটা যেন বের হয়ে যাচ্ছে, বাট তবু সে চুপ থাকে। এরপর রাম পা দিয়ে ভীমের পায়ে বাঁধা শিকল চালাকি করে পিছনে টানে, যাতে ভীম হাঁটু গেড়ে বসে পড়ে, বাট ভীম শক্ত হয়ে থাকে। স্কট তার বউকে বলে, তুমি খুশি তো বাদুরমুখী? সে বলে, না, ওর রক্ত এখনো মাটিতে পড়েনি। স্কটের বউ লক্ষ্য করে বলে, সে এখনো নীল ডাউন হয়নি। রামকে বলে, কি করছো তুমি? ও তো এখনো নিচু হয়নি। এবার রাম যে না মারতে যাবে, ওপর থেকে স্কটের বউ বলে, দাঁড়াও। এ বলে সে একটা চাবুক ছুড়ে দেয়, যার গায়ের লোহা বাঁধা ছিল। চাবুক দেখে রামের ভিতরটা কেঁপে ওঠে, বাট নো রিয়াকশন। স্কটের বউ সেটা দিয়ে রামকে মারতে বলে। রাম আবার বলে, ভীম, জেদ ছেড়ে দিয়ে নত স্বীকার করো, বেঁচে যাবে। এবার ভীম রামের দিকে তাকায়, আর এই সময় হালকা করে একটা বাতাস আসে, আর গাছের পাতা উড়ে এসে পড়ে ভীমের গায়ে। ভীম মাটির গন্ধ অনুভব করে। ভীম বলে, জান চলে যাবে, বাট এ দেশের মাথা কখনো ওদের সামনে নত হবে না। এরপর ভীম উঠে দাঁড়ায় আর গান শুরু করে দেয়। রাম সেই চাবুকটা দিয়ে মেরে দেয় ভীমকে। এরপর যখন সেটা টানে, রামের হাত কাঁপতে থাকে। আমরা দেখি যে ভীমের গা থেকে চামড়া ছিঁড়ে যাচ্ছে চাবুকের সঙ্গে। তারপরও হাসতে হাসতে গান গাইছে ভীম। এরপর তাকে তারা আরো মারে। তাতেও না পেরে পায়ের সঙ্গে বেড়ি লাগিয়ে পাথর ঝুলিয়ে দেয়। ভীম ক্ষান্ত হয় না, কিন্তু এবার তার রক্ত বয়ে বয়ে মাটিতে চলে যায়। এরপর যখন নামানো হয়, দাঁড়াতে পারে না ভীম, পড়ে যায়, বাট তারপরও আবার মানুষের দিকে হাত বাড়ায়। এই সময় আমরা দেখি সেখানে থাকা মানুষগুলো কেন জানি ফায়ার হয়ে উঠছে। এরপর যখন ভীম বেহুশ হয়ে যায়, বাস সব লোক পাগল হয়ে যায়। সব বাধা পেরিয়ে তারা ইংরেজদের মারতে শুরু করে, সবকিছু তছনছ করে দেয়। রাম ভীমকে নিয়ে যাচ্ছে, আর লোকদের এমন জোশ দেখে অবাক হচ্ছে। সিন চলে আসে রাতে। রাম খুব কষ্ট নিয়ে সেই জায়গাতে আসে, আর ভীমের রক্তে হাত বলাতে থাকে। এই সময় তার চাচা তাড়াহুড়ো করে তার কাছে আসে। তিনি বলেন, রাম, সুযোগ এসেছে। এ বলে একটা কাগজ দিয়ে বলে, কাল অস্ত্রে ভরা শিব আমাদের এখানে আসছে, যার লিড তোমায় করার দায়িত্ব দিয়েছে। এবার আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। রাম বলে, চাচা, কাল যে ভীমকে ফাঁসি দিবে, আমি তোকে বাঁচাতে চাই। চাচা বলে, এখানে ভীম এলো কোথা থেকে? রাম বলে, চাচা, আমি যেই ক্রান্তি অস্ত্র দিয়ে আনতে চাইছি, ভীম জাস্ট একটা গান গেয়ে মানুষের মধ্যে সেই পরিবর্তন এনেছে। আমি ভীমকে জাস্ট একটা বরফ খণ্ড ভেবেছিলাম, বাট ও পুরো একটা সমুদ্র। মাল্লিককে ভীমের কাছে দিয়ে আমি ওদের বাঁচাতে চাই। চাচা বলে, আর তুই? রাম বলে, আমার কি চাচা, বন্ধুত্বের জন্য খুশি খুশি কুরবান হয়ে যাব। আহারে ভালোবাসা। সিন চলে আসে সকালে। আমরা দেখি ভীমকে বন্দি করে রাখা হয়েছে। স্কট ভীমকে দেখে বলে, আমি ওর চোখে ভয় দেখতে চাই। রাম বলে, আমাকে আরেকটা সুযোগ দিন স্যার। এ বলে রাম তার প্ল্যানের কথা বলে যে ও যেহেতু মাল্লিকে বাঁচাতে এখানে এসেছে, তাই যদি ওকে মাল্লির সামনে ফাঁসি দেই তো ও এমনি ভয় পেয়ে যাবে। ভীম চমকে ওঠে এই কথা শুনে, আর ভীমের রিয়াকশন দেখে স্কট খুশি হয়ে যায় রামের উপর। এরপর রাম বলে, স্যার, যদি একে আমরা সবার সামনে ফাঁসি দেই তাহলে এ হিরো হয়ে যাবে, সবাই এর পূজা করতে শুরু করে দিবে। এজন্য নদীর পাড়ে নিয়ে ফাঁসি দিয়ে লাশকে ফেলে দিব, কেউ কিছু জানতে পারবে না। স্কট রাজি হয়। সিন শিফট হয়, আর আমরা দেখি রাম অস্ত্রের রুমে ঢুকে কিছু গান জ্যাম করে দিচ্ছে। এরপর সেগুলোই সঙ্গে নিতে বলে তার লোকদের। রাতেই ভীমকে সেখানে নিয়ে যাওয়া হবে। এ সময় আমরা দেখি রামের চাচা গাড়ির ভিতরে কি যেন একটা ফালানোর চেষ্টা করছে। তারপর যখন গাড়ি ছেড়ে দেয়, আমরা দেখি যে চাকার নিচে ইট দেওয়া ছিল, যার ধাক্কায় ব্লেডের মতো কিছু একটা ভীমের হাতে পড়ে যায়। মানে রামের চাচা এটাই দিয়েছিল। সিন চলে আসে সকালে। স্কট রামের এমন আইডিয়ার জন্য তার সঙ্গে হ্যান্ডশেক করে। এরপর গাড়িতে বসে স্কট লক্ষ্য করে রামের হাতে ব্লাড লেগেছিল, যেটা তার হাতে ভরেছে। স্কট কেন জানি রামের দিকে সন্দেহের নজরে তাকায়। যাক, সে সন্দেহ করতেই পারে, সে অধিকার তার আছে। তো রামের গাড়ি ছিল সামনে, যেখানে মাল্লিও আছে। তো একটু দূর যাওয়ার পর রাম তার গাড়ির স্পিড বেড়ে দেয়। স্কট বুঝতে পারে যে সে মাল্লিকে বাঁচানোর চেষ্টা করছে, সেও গাড়ির স্পিড বাড়াতে বলে। এ সময় আমরা দেখি রাম একটা তাল গাছ কেটে রেখেছে, আর যেই না এমন করে সঙ্গে সঙ্গে গাছটা পড়তে থাকে, আর স্কটের গাড়ির পিছনে লেগে যায়। আর এই সিনটাই ট্রেলারে আমরা দেখেছি। তো স্কট এমন শূন্যের উপর থেকে রামের গাড়িকে শুট করে, আর আমরা দেখি গাড়িটা পল্টি খেয়ে যায়। মাল্লি চটকে পড়ে চিল্লায় ওঠে। শুনতে পায় এই শব্দ ভীম, কারণ সে একটু দূরেই ছিল। রাম পড়ে গেলে একটা গাছের শুকনো ডালি তার পিঠের ভিতরে ঢুকে যায়। বেচারা।
মাল্লি দৌড়াতে থাকে। সৈন্যরা যখনই তাকে ধরতে যায় রাম তাদের শুট করে দেয়। গুলির শব্দ পেয়ে ভয় পেয়ে যায় ভীম। এই সময় আমরা দেখি সে তার হাতের রশি কেটে ফেলেছে। এরপর সেও সবাইকে মারা শুরু করে দেয়। সৈন্যরা গুলি করার চেষ্টা করে, বাট তাদের গান তো জ্যাম করা হয়েছে। এদিকে রাম মাল্লির পিছনে সব সৈন্যদের মেরে ফেলে। তারপর আমরা দেখি যে একটা পুলিশ তার গান ঠিক করতে পেরেছে, আর সে বুলেট ঢুকিয়ে ভীমকে মারতে রেডি হচ্ছে। এ সময় আমরা দেখি মাল্লি ভীমের দিকে আসছে, আর তার পিছনে রামও দৌড়াচ্ছে। মাল্লি চিল্লায় ওঠে, আন্না। ভীম ঘুরে দেখে মাল্লির পিছনে রাম গান টানিয়ে আছে। সিনটাই এমন যেন রাম মাল্লিককে মারতে গান টানিয়ে আছে, বাট এমন তো না। মাল্লি লাফ দিয়ে শুয়ে পড়ে, আর ভীমও লাফিয়ে ওঠে রামকে মারতে। আর এই সময় রাম শুট করে, যেটা গিয়ে পিছনে সেই পুলিশটাকে লাগে, বাট ভীম রামকে মেরে দেয় ধাঁই করে। ভীম মনে করছে রাম হয়তো মাল্লিককে শুট করতে চাইছে। রাম রক্তাক্ত হয়ে একদম নিস্তেজ হয়ে পড়ে যায়। ভীম এসে কাঠের টুকরোটা তার বুকে ঢোকাতে চায়, বাট তার হাত কেঁপে ওঠে। রামের চোখের দিকে তাকিয়ে মারতে পারে না ভীম। এরপর আমরা দেখি রাগ করে ভীম সেই কাঠের টুকরোটা মেরে দিয়েছে। কি ভাবছেন মরে গেল রাম? ক্যামেরা ঘুরালে আমরা দেখি ভীম কাঠের টুকরোটা সাইডে মেরেছে। ভীম মাল্লিকে নিয়ে চলে যাচ্ছে। এদিকে সৈন্যরা আবার তাকে পিছু নিতে চাইলে রাম নিজের যত শক্তি ছিল সব দিয়ে তাদের থামিয়ে দেয়। এরপর আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে যায়, আর ক্যামেরা ফোকাস করে সেই লকেটটার দিকে। তখন আমরা দেখি যে রাম যখন গ্রাম ছেড়ে আসছিল সেই সময় তার লাভ লকেটটা 2 খণ্ড করে 1 খণ্ড সীতাকে দিয়ে দেয়। এরপর পুরো গ্রামের লোকদের কাছে বলে যে আপনাদের জন্য হাতিয়ারের ব্যবস্থা না করা পর্যন্ত আমি গ্রামে ফিরবো না। তো আমরা বুঝতে পারি এই জন্য রাম স্পেশাল অফিসার হতে চাইছিল, যাতে সে অস্ত্র এখানে আনতে পারে। এভাবেই কেটে যায় 1.5 মাস। স্কট বলে, কি করছো তোমরা? এখনো খুঁজে পেলে না ওদেরকে? ওরা কোথায় গেছে? এডওয়ার্ড ম্যাপে দেখিয়ে বলে, স্যার এই সব জায়গাতে আমাদের খোঁজা হয়ে গেছে, কোনো জায়গা বাদ রাখা হয়নি। আপনি চিন্তা করেন না, ওরা শহর ছেড়ে বাড়াতে পারবে না। স্কট বলে, লেগে থাকো। আচ্ছা চলো দেখি আমাদের স্পেশাল গাদ্দার কি করছে। স্কট গিয়ে দেখে তাদের আসামি ব্যায়াম করছে। এডওয়ার্ড বলে, স্যার সপ্তাহে 1 দিন খাবার দিই, তাতেও যদি এমন করে কি করব? এরপর যখন মুখটা ঘুরাই আমরা দেখি আরে এটা তো রাম, মানে সেদিন সে মরেনি। তো রাম এখানে কিছু ডায়লগ বাজি করে, যার কারণে স্কট তার লোকজন দিয়ে তাকে মারে। এরপর রামকে একটা গর্তে নিয়ে বন্দি করে রাখে। সিন চলে আসে ভীমের কাছে। একটা মহল্লায় তারা লুকিয়ে আছে। তাদের লোক এসে বলে, ভাই শহরের অবস্থা খুবই খারাপ, আমরা বোধহয় আর পারবো না এখান থেকে যেতে। ভীম বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তো তারা কথা বলছিল, এই সময় সেখানে পুলিশ চলে আসে। পুলিশ দেখে ভীম তাদের একটা কোনায় গিয়ে লুকাতে বলে। আর এখানে আমরা দেখি আরে সীতা এখানে। তো সীতা তাদের এমন লুকোচুরি চুপচাপ দেখতে থাকে। এরপর যখন দেখে যে অফিসারটা তাদের দিকে আসছে, সীতা নিজের সামনে এগিয়ে গিয়ে বলে, স্যার আমাদের এখানে সবার চিকচাক হয়েছে। আমাদের দেশে এটাকে কি বলে জানি না, সম্ভবত ভাইরাস জনিত কোনো কিছু। তো পুলিশটা তার অফিসারকে বলে, স্যার এখানে থাকা যাবে না, এদের ভাইরাস ধরেছে। অফিসার সবাইকে সেখান থেকে যেতে বলে, বাট যেতে যেতে এই হারামজাদা লাইট দিয়ে দেখার চেষ্টা করে ভিতরে কে। সীতা এটা দেখে সামনে এসে অফিসারের হাত ধরার চেষ্টা করে যাতে সে তাড়াতাড়ি চলে যায়, বাট হারামজাদা রেগে যায় আর লাথি মেরে দেয় সীতার পেটে। ভীম রেগে গিয়ে আসতে চায় তাকে মারতে, বাট তার লোকজন তাকে বাধা দেয়। তো পুলিশ চলে গেলে ভীম সীতার কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো বোন? ভীম বলে, আমি ভাইরাসের কথা শুনলাম, কার হয়েছে? সীতা বলে, কারো না, আপনাদের বাঁচাতে এমনটা বলেছি। সবসময় অন্যের সাহায্য করতে হয়, এমনটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। সীতা তাদের বসতে বলে, এরপর সবাইকে খেতে দেয়। ভীম বলে, তুমি আমাদেরকে চেনেও না, তারপরেও এত সাহায্য করছো, কে তুমি? সীতা বলে, আমি সীতা, আমার হবু জামাইয়ের সঙ্গে দেখা করতে আমি এখানে এসেছি। ভীম বলে, কোথায় সে? সীতা বলে, দিল্লি, ব্রিটিশদের জন্য পুলিশ হয়ে কাজ করছে। এ বলে সামনের দিকে একটু ঝুঁকে যেতেই একটা লকেট বের হয়। ভীম সেটা দেখে জাস্ট হা করে চেয়ে থাকে, আর পুলিশের কথা শুনে বাকি সবাইও চেয়ে থাকে। সীতা সবার অবস্থা দেখে বলে, আরে না না না, যেমনটা আপনারা ভাবছেন তেমনটা ও না, ও ইংরেজদের জন্য নয়, দেশের জন্য সেখানে গেছে। এরপরে এক এক করে সীতা রামের পেছনের কথা বলতে থাকে। তো সেদিন যখন রাম তার বাবাকে কথা দিচ্ছিল, সে সময় সৈন্যরা আবার ফিরে এসেছিল। রাম আবার গুলি করতে রেডি হয়, বাট দেখে বক্সে বুলেট নেই, জাস্ট একটা বুলেট। রাম ভয় পায়। তখন তার বাবা বলে, রাম নিজের রাস্তা কখনো ভুলবে না, মনে রেখো তুমি দেশ বাঁচাতে চলেছ, হাজারো মানুষের জান বাঁচাতে চলেছ। সেখানে আমার মতো 2-1 মারতে হলে তবুও তোমার রাস্তা ভুলবে না। এরপর আমরা দেখি রামের বাবা সারেন্ডার করছে তাদের কাছে। অফিসাররা চারদিক থেকে ঘিরে নিচ্ছে তাকে। একটু পর যখন একটা অফিসার তাকে অপমান করতে থাকে, ছোট করতে থাকে, তখন রামের বাবা বলে, এবার তোদের কে বাঁচাবে? লোড, নিশানা। সবাই ভয়ে পিছাতে থাকে। রামের বাবা চাদর সরিয়ে বলে, শুট। আমরা দেখি সে তার গায়ে বারুদ আটকে নিয়েছে। রাম শুট করে, আর তার বাবার সঙ্গে সঙ্গে সেখানকার অনেক ইংরেজরাও মারা যায়। সিন বর্তমানে আসে। ভীম ও বাকি সবাই চাতক পাখির মতো হা করে চেয়ে আছে। সীতা বলে, সেই জন্য সে হাতিয়ার নিতে এখানে এসেছে। মাল্লি বলে, তাহলে কি ভাইয়া বন্দুক পেয়েছে? সীতা বলে, হাতিয়ার ওর হাতে আসতেই চলেছিল, বাট অফিসার হতে সে তার কলিজার বন্ধুকে ধোকা দিয়েছে। এটা ভেবে ও ভিতরে ভিতরে একদম ভেঙে যায়। ভীম কিন্তু বুঝতে পারছে সব, বাট চুপ করে আছে। সীতা বলে, অবশেষে ও সিদ্ধান্ত নেয় তার বন্ধুকে বাঁচাবে, আর শেষমেশ তার বন্ধুকে বাঁচায়ও, বাট বন্ধুকে বাঁচাতে গিয়ে ও নিজে আটকা পড়ে যায়। সীতা খুব কাঁদে। এরপর একটা কাগজ বের করে বলে, সরকার এই চিঠি পাঠিয়েছে আমাদের বাড়িতে যে সামনে 2 দিন পর ওর ফাঁসি হতে চলেছে। বাস হু হু করে কান্না করে সীতা।
এদিক ভীমের ভিতরটা যেন ভেঙে যাচ্ছে, কারণ সে একটুও বোঝেনি রামকে। একটু পর ভীম বলে, আমি এখানে এসেছিলাম মাল্লির জন্য, আর ও এখানে এসেছে মাটির জন্য। শালা আমি মূর্খ গদ্দপ না বুঝে এই হাত দিয়ে আমি ওকে মেরেছি। সীতা হা করেছে তাকে ভীমের দিকে, কারণ সে বুঝতে পেরেছে এটাই তার বন্ধু। একটু পর ভীম রেগে গিয়ে বলে, রামের খোঁজে সীতাকে এখানে ওখানে ঘুরতে হবে না, সীতা যেখানে থাকবে রামকে আমি সেখানে নিয়ে আসবো। এরপর সীতার হাত ধরে ভীম কথা দেয় যে রামকে সে ফিরিয়ে আনবে। সিন কাট হয়, আমরা দেখি ভীম জেনির সঙ্গে। জেনি ভীমকে পুরো কয়েদখানার নকশা দেয় আর বলে যে রামকে এসব গর্তের মধ্যে কোন একটা গর্তে রাখা হয়েছে, সাবধানে যেও। বাস সিন চলে আসে কয়েদখানায়। ভীম এভাবে লুকিয়ে লুকিয়ে ভিতরে ঢোকে। এরপর দেখে, আরে এখানে তো অনেক গর্ত, রামকে কিভাবে খুঁজবো, ভাবনায় পড়ে যায় ভীম। এদিকে রাম বসে বসে তার প্রহর গুনছে। এই সময় রাম লক্ষ্য করে মাটিতে কেউ একটা শব্দ করছে। কান লাগিয়ে খেয়াল করে রাম, তারপর সেও শব্দ করতে থাকে। আমরা দেখি ভীম এভাবে খুঁজতেছে, একবার সে শব্দ করে কান পেতে থাকে, আবার ওদিকে রাম শব্দ করে কান পেতে থাকে। আর এই শব্দের সূত্র ধরে ভীম একসময় রামকে খুঁজে পায়। ভীমকে দেখে রাম অবাক হয়। রাম বলে, ভাই তুমি এখানে কেন এসেছো? ভীম বলে, আমি বুঝিনি ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে তোমায় এই বিপদে ফেলে দিয়েছি, আমি সব জেনে গেছি। রাম বলে, কে বললো তোমায়? ভীম সেই লকেটটা বের করে। রাম লকেটটা দেখে আরো অবাক হয়, আমার সীতা কোথায়? তোমার কি ওর সঙ্গে দেখা হয়েছিল? ভীম লকেটটা এক করে বলে, হ্যাঁ, সীতার সঙ্গে আমার দেখা হয়েছিল, ওই আমাকে সব বলেছে। এরপর ভীম টান দিয়ে দরজাটা খুলে ফেলে। সৈন্যরা দেখে ফেলে ভীমকে। এরপর ভীম রামকে ঘাড়ে উঠিয়ে নিয়ে দৌড়াতে থাকে, আর এভাবেই মারামারি করে দুজন। তো এরপর এখানে বেশ মারামারি হয়, কিন্তু এই জায়গার সিনটা বেশ লেগেছে। তারপর যখন এখান থেকে লাফ দেয়, উফ, যা লেগেছে না, বাস জঙ্গলের ভিতরে ঢুকে যায় তারা। স্কট বলে, কি চলছে ওখানে? এডওয়ার্ড বলে, আমি আস্তে আস্তে ওরা পালিয়ে গেছে স্যার, জঙ্গলের ভিতর ঢুকে পড়েছে। স্কট বলে, তোমরা আগে যাও, আমি স্পেশাল ফোর্স পাঠিয়ে দিচ্ছি, আর হ্যাঁ, একদম কষ্ট দিয়ে মারবে ওদের। এদিকে ভীম রামকে শুয়ে দিয়ে ওষুধ বানিয়ে লাগিয়ে দেয়। এরপর সেখানে একটা কাপড় দেখতে পায়, সেগুলো নিয়ে আসতে লক্ষ্য করে একটা বীরের মূর্তি সেখানে, যার হাতে তীর বল্লম রাখা আছে। ভীম সেই তীরগুলো নিয়ে তার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে চলে আসে। এরপর রামকে রেখে একটু পানি নিতে যায়। পানি নিয়ে মাত্র খেতে শুরু করেছে, এদিকে সৈন্যরা ভীমের দিকে গান টানিয়ে আছে। আর যেই না শুট করবে, এ সময় আমরা এই সিনটা দেখতে পাই। কি বলবেন বলুন? কঠিন না? কঠিন। তারা শুট করতেই ভীম পানিতে লাফ দেয়। এরপর কই থেকে যেন ধামাধাম তীর এসে সবাইকে মেরে দেয়। এডওয়ার্ড কিছু বুঝতে পারছে না। এরপর তাদের সব লাইট অন করে দেয়। এই সময় আফসা আফসা করে আমাদের সামনে একজনকে আনা হয়। এডওয়ার্ড লাইট সেদিকে করতে বলে, আর আমরা দেখি আল্লুরি সীতারাম রাজুকে। কি লাগছে মায়ের! আগুন ধরিয়ে দেয় রাম। এরপর অসাধারণ সব স্টাইলে এক এক করে চুনচুনকে সবাইকে মারতে থাকে। স্পেশাল ফোর্স চলে আসে। রাম একটা তীর মারে, যেটা একটা ভালাতে লেগে সেটা পড়ে যায় পানিতে, যেটা ভীম ধরে ফেলে। আর স্লো মোশনে এই সিনটা, কি বলবো, জাস্ট কঠিন। যাক, এবার দুজন মিলে মারামারি শুরু করে দেয়। তো এই সিনগুলো আসলে মিস করি কিভাবে বলুন? না বলে তো থাকা যায় না। তো এই সময় এডওয়ার্ড রামকে একটা মেরে দেয়। এটা দেখে ভীম রেগে যায় আর মেরে দেয় এডওয়ার্ডকে। এরপর রাম বলে, ভীম, ওদের ছাড়, বড় মাছকে ধরতে হবে। যাক, দুজন সামনের দিকে যাচ্ছে। ওপর থেকে স্কট তাদের দেখতে পেয়ে ফুল ছিটাচ্ছে, বাট তাতে তাদের কিছুই হয় না। এরপর রাম ভীমকে কি যেন একটা ইশারা করে। ভীম মাথা নাড়ায়, আর আমরা দেখি ভীম বাইক নিয়ে উড়ে গিয়ে একবারে অস্ত্র রাখার ঘরে পড়ে যায়। আর আগুন ধরে এক এক করে সব ধুমধাম ফাটতে শুরু করে। আর নিমিষের মধ্যেই সবকিছু ধ্বংস হয়ে যায়, স্ক্রিন অফ হয়ে যায়। এরপর যখন সিন ফিরে আসে, আমরা দেখি স্কটের বউ বাদুরমুখী এভাবে তার কাটার মধ্যে জড়ে গেছে। স্কট দেখে চিল্লায়। এদিকে ভীম গানের বক্স এনে সামনে রেখে দেয় রামের। রাম গান হাতে নিয়ে একটু ইমোশনাল হয়। এরপর তীর মেরে আটকে দেয় স্কটকে, আর বুলেট ভীমকে দিয়ে তার বাবার মতো বলে, লোড, নিশানা, শুট। বাস মেরে দেয় ভীম, ফেটে যায় ডিম। সিন কাট হয়। আর পরে সিনে আমরা দেখি ট্রাক নিয়ে ভীম আর রাম চলে এসেছে। ভীম রামকে সীতার হাতে তুলে দেয়। সীতা ভীমকে প্রণাম করে। এরপর রাম বলে, ভাই, এবার তোর পালা। আমরা দেখি জেনিও সেখানেই। ভীম হাত মেলাতে চাইলে জেনি তাকে জড়িয়ে ধরে। রামের চাচা রামকে বলে, অবশেষে তুই পেরেছিস বেটা, তুই পেরেছিস। এরপর গান শুরু হয়, আর এর মধ্যে রাম সব অস্ত্র নিয়ে গ্রামে চলে যায়। তারপর সবার হাতে বন্দুক তুলে দেয়। সবাই খুশি হয়, আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।